আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারে ক্লাস নিব লাইফ স্কিল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে লাইফ স্কিল ডেভেলপমেন্ট আজকে আমি তোমাদের পড়াবো। কি কি পড়াবো দেখো। স্বাস্থ্যকর খাদ্য কি, স্বাস্থ্যকর খাদ্যের উপাদানগুলো কি, তারপরে মানব দেহের জন্য ব্যায়ামের গুরুত্ব বা মানুষের জন্য সময়ের গুরুত্বগুলো কি, মোটামুটি এই পড়াগুলো আমি আজকে তোমাদেরকে পড়াবো। আচ্ছা, তাহলে স্বাস্থ্যকর খাদ্যটা কি দেখো। মানুষের মৌলিক চাহিদার পাঁচটির মধ্যে সর্বপ্রথমটি নামই হচ্ছে খাদ্য। মানুষের জীবনে যে চার পাঁচটা মৌলিক চাহিদা আছে, খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান, এই যে ইত্যাদি, চিকিৎসা, এগুলোর মধ্যে প্রধান হচ্ছে কি খাদ্য। তাহলে স্বাস্থ্যকর খাদ্যর আগে আমাদের জানতে হবে যে খাদ্যটা কি। তাহলে আমাদের মানব দেহের জন্য মোটামুটি পাঁচটি জিনিস হচ্ছে, সর্বপ্রথম যে পাঁচটি মৌলিক চাহিদা আছে মানুষের দেহে। ঠিক আছে, মানব দেহে যে পাঁচটা মৌলিক চাহিদা আছে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে খাদ্য। আচ্ছা, খাদ্য ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। আমরা কাজকর্ম, খেলাধুলা, লেখাপড়া যাই করি না কেন, তার জন্য প্রয়োজন কি আমাদের শরীরে শক্তির প্রয়োজন। সেই জন্য আসে সেটা, সেই শক্তি যে আমাদের শরীরে দরকার, সেটার জন্য আমাদের খাদ্যের দরকার। সুষম খাদ্যের মধ্যে 6টি উপাদান থাকে, আর যেসব খাদ্য 6টি উপাদান বিরাজমান থাকে স্বাস্থ্যকর খাদ্য বলে। আচ্ছা, কি বলতেছে যে আমরা যে ধরো যে কাজকর্ম, খেলাধুলা যেটাই করি না কেন, লেখাপড়া, তার জন্য আমাদের শরীরে শক্তির প্রয়োজন। আর এই শক্তিটা আসে থেকে খাদ্য থেকে। সুষম খাদ্যের মধ্যে 6টি, আমাদের খাদ্যের উপাদান কয়টা? 6টা। আচ্ছা, এই 6টি উপাদান যেসব খাদ্য থেকে আসে তাকে আমরা কি বলি? স্বাস্থ্যকর খাদ্য বলি। মানে মানব দেহের যে খাদ্যের মধ্যে যে 6টি উপাদান আছে, সেই উপাদানকে আমরা কি বলি? সুষম খাদ্য বলি। তাহলে একটা মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের শরীরে কি দরকার? সুষম খাদ্য দরকার। আচ্ছা, যেমন হচ্ছে যে দেখো, আমিষ বা প্রোটিন, শর্করা, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। আমিষ বা প্রোটিন, শর্করা, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। তারপরে খাদ্য প্রাণ বা ভিটামিন, খনিজ লবণ, পানি। খাদ্য প্রাণ, খনিজ লবণ বা পানি। আচ্ছা, তাহলে শর্করা যে খাদ্যগুলো আর কি, খাদ্যের উপাদানের নাম, আমাদের যে 6টা যে উৎস আছে আমাদের, শ্বেতসার বা শর্করা যেটা আর কি, সেটা কি বলতেছে? প্রথমে হচ্ছে তোমার আমিষ বা প্রোটিন। আমিষ বা প্রোটিন আমরা কোন খাদ্যে পাই দেখো। মাছ, মাংস, দুধ, ডিম, ছানা, পনির, ডাল, সিম, বরবটি ইত্যাদি। প্রত্যেকটা আমরা প্রোটিন বা আমিষ খাবারটা পাই আমরা মাছ, মাংস, দুধ, ডিম, তারপরে তোমার সিম, হ্যাঁ, পনির, ডাল, বরবটি ইত্যাদি থেকে। আচ্ছা, সেটার কাজ কি? আমাদের দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন, শক্তি উৎপাদনে এবং দেহের রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি করে। এই খাদ্যগুলো কি করে? দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন, শক্তি উৎপাদন এবং দেহের রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি করে। আচ্ছা, তারপরে কি আসতেছে? শ্বেতসার বা শর্করা খাদ্য। এটা হচ্ছে উৎস কি, মানে কোত্থেকে আমরা এগুলো পাই? এটা আমরা চাল, গম, ভুট্টা, আলু, আটা, ময়দা, গুড়, চিনি, উদ্ভিদের বিভিন্ন মূল, কাণ্ড ও বীজ ইত্যাদি থেকে। আচ্ছা, এটার কাজ কি হচ্ছে? শরীরে তাপ উৎপাদন ও কর্মক্ষমতা বাড়ায়। এটা কি করে? শর্করা জাতীয় খাদ্য কি করে? শরীরে তাপ এবং উৎপাদন, কর্মক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। আচ্ছা, তারপরে আসতেছে তোমার চর্বি বা স্নেহ জাতীয় খাদ্য। এটা আসলে তোমার সাধারণত ঘি, মাখন, ডিমের কুসুম, চর্বি, সয়াবিন, সরিষার তেল, তিসি, বাদাম, সূর্যমুখী দানা ইত্যাদি থেকে। আচ্ছা, এগুলোর কাজ কি হচ্ছে? এটা দেহের তাপ উৎপাদন, সংরক্ষণ এবং কর্মশক্তি যোগান। তারপরে কি করে? চামড়াকে মসৃণ সুন্দর, চামড়াকে কি করে? মসৃণ সুন্দর এবং চর্মরোগ প্রতিহত করে। আচ্ছা, অভাবজনিত রোগ,
এই যে শ্বেতসার বা শর্করা জাতীয় খাদ্যের অভাবে দেখো কি হয়, শরীরে ওজন কমে যায়, ক্ষুধা কমায় এবং শরীর দুর্বল যোগায়। আচ্ছা, প্রোটিন বা আমিষ এটা কি করে, দেহে বৃদ্ধি বন্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, অকাল বার্ধক্য, রক্তে ব্যাঘাত ও অজীর্ণতা দেখা দেয়। আচ্ছা, তারপরে দেহের স্বাভাবিক বৃদ্ধি বন্ধ হয়ে যায়, দেহের সৌন্দর্য কমে যায়, কাজে উৎসাহ হ্রাস পায়, ত্বক খসখসে হয়ে যায়। আচ্ছা, অতিরিক্ত গ্রহণ করলে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, যখনই তুমি শরীরে যেটুকু দরকার তার অতিরিক্ত যখনই তুমি নিতে যাবা শরীরে, তখনই তাহলে কি হবে, তোমার শ্বেতসার বা শর্করা যদি শরীরে বেশি পরিমাণ চলে যায়, তাহলে দেহের মেদ বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, বহুমূত্র প্রভৃতি রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে চর্বির বা স্নেহটা যদি আমরা বেশি শরীরে নিয়ে থাকি, তখন সেখানে কি হয়, হৃদরোগ বাড়ানোর সম্ভাবনা থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ভিটামিন, ফল, দুধ, ডিমের ফল, মূল, তারপরে তোমার হচ্ছে যে ফল, দুধ, ডিম, সিমের বিচিটা দিতে থাকে। এটাতে কি হয়, এটার কাজ হচ্ছে দেহের বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আচ্ছা, দেহের বৃদ্ধি হ্রাস, রাত কানা রোগ, রিকেট, দাঁত দেরিতে ওঠা, বেরি রোগ ইত্যাদি হয় এটার অভাবে। আচ্ছা, খনিজ লবণ কার থাকে, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস, আয়োডিন, মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি, ফলমূল, কলিজা ইত্যাদি অনেক কিছুতে আমরা খনিজ লবণটা পেয়ে থাকি। এর কাজ কি হয়, তোমার হচ্ছে হাড়, হাত, তরুণাস্থি, কোষ শক্ত করে, দেহের বিভিন্ন কঠিন, নরম ও তরল অংশ গঠনে খনিজ লবণটা খুবই প্রয়োজন। আচ্ছা, এর অভাবে যেটা হয়, গলগণ্ড বা ঘ্যাট জাতীয় একটা রোগ আছে, সেটা হতে পারে। আর পানি, এটা হচ্ছে প্রত্যেকের উৎসগুলো কোথায় পাই আমরা, দেখো পানির ভূগর্ভস্থ নদী, সাগর, পুকুর ও জলাশয় থেকে আমরা এই পানিটা পেয়ে থাকি। তাহলে পানির উৎসটা কি হচ্ছে, ভূগর্ভস্থ নদী, সাগর, পুকুর ও জলাশয় ইত্যাদি। আচ্ছা, তাহলে এটার কাজ কি হচ্ছে, খাদ্যের হজম করতে, পানিটা কি করে, খাদ্যের হজম করতে ও রক্ত তরল রাখে এবং তাপ নিয়ন্ত্রণ করে। দেহের বিষাক্ত বর্জ্য পদার্থ মূত্র, ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়, কিসের মাধ্যমে, প্রচুর পরিমাণে পানি পান করার মধ্যে। এটার অভাবে দেখো কি হয়, শরীরে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং দেহের বিপাকে ক্রিয়ার ব্যাঘাত ঘটে। তুমি যদি পানি, প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ম আছে, নির্দিষ্ট একটা পরিমাণ আছে শরীরে আমাদের। আমি যখন পানি যদি আমি কম গ্রহণ করি, সে পানির বাহিত মানে কম পানি খাওয়ার জন্য আমাদের কি হয়, কোষ্ঠকাঠিন্য দেখা দিবে এবং শরীরে যে বিপাক ক্রিয়া সেটা হচ্ছে যে ব্যাঘাত ঘটে। আচ্ছা, তার অতিরিক্ত, আবার প্রত্যেকটা জিনিস অতিরিক্ত খারাপ, দেহের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটায়, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। তো পানি তোমার শরীরে যেটুকু দরকার সেটুকুই পান করতে হবে, অতিরিক্তটাও আবার ক্ষতিকর প্রত্যেকটা জিনিসে। তাহলে কি বলতেছে যে আমাদের মানব দেহের মোটামুটি মৌলিক উপাদান, শরীরের সুস্থভাবে বেঁচে থাকার জন্য মৌলিক উপাদান 5টা, তার মধ্যে খাদ্য মেইন। সে খাদ্য আবার শরীরের জন্য কি হতে, সুষম খাদ্য হতে হবে। সেই সুষম খাদ্য আমাদের সাধারণত 5টা উপাদান নিয়ে তৈরি। সেই 5টা উপাদান হচ্ছে তোমার শ্বেতসার বা শর্করা, প্রোটিন বা আমিষ, চর্বি বা স্নেহ, তারপর হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, পানি ইত্যাদি। তাহলে আমরা কি পাইলাম, যে একটা তোমার হচ্ছে মানব দেহের সুস্থতার জন্য একটা সুষম খাদ্যের প্রয়োজন, যেটা আমরা এই 6টা উপাদানে পেয়ে থাকি। আচ্ছা, তারপরে আসতেছি আমরা হচ্ছে মানব দেহের জন্য কি, এখানে আছে মানব দেহের জন্য ব্যায়ামের গুরুত্ব কি। ঠিক আছে, আমাদের শরীরে মানব দেহের গুরুত্বটা কতখানি, মানে ব্যায়াম যে করতে হয় শরীর ঠিক রাখার জন্য, ব্যায়ামের গুরুত্ব কতটা সেটা আমরা এখন দেখব। আচ্ছা, শরীরকে সুস্থ, কর্মক্ষম তথা নিরোগ মানে রোগবিহীন রাখার জন্য ব্যায়ামের বিশেষ গুরুত্ব রয়েছে। অসুস্থ শরীর মনকেও করে তোলে অসুস্থ, অনেক অসুখ সুস্থ অথবা রোগ প্রতিরোধে ব্যায়ামের বিশেষ গুরুত্ব রয়েছে। সরি, শরীরকে
করে ব্যায়ামের গুরুত্ব দেখো কি, শরীরকে সুস্থ স্বাভাবিক রাখা। শরীরকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আমাদের ব্যায়ামের দরকার। শরীরকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য ব্যায়ামের গুরুত্বটা কি হচ্ছে, অনস্বীকার্য। মেশিনকে স্বাভাবিকভাবে চলার জন্য যেমন তেল মোবিলের প্রয়োজন, তেমন আমাদের শরীরকে সুস্থভাবে রাখার জন্য প্রত্যেকদিন আমাদের নিয়মিত কিছু ব্যায়াম বা এক্সারসাইজ করা উচিত। দেহকে কর্মক্ষম রাখা, এই যে দেহটাকে কাজের কর্মোপযোগী করে তোলার জন্য আমাদের প্রত্যেকেরই কম বেশি শারীরিক কসরত বা ব্যায়াম করা উচিত। আচ্ছা, যৌবন ও সৌন্দর্য ধরে রাখা, দেখো প্রতিটা সময়ের সাথে সাথে কিন্তু আমাদের বয়সটা বৃদ্ধি পায়। তখন সেই বয়সকে যদি আমরা ধরে রাখতে চাই, যৌবন এবং সৌন্দর্যকে ধরে রাখতে চাই, তখন সেক্ষেত্রে অবশ্যই আমাদের ব্যায়াম বা শারীরিক কিছু কসরত করা আমাদের উচিত। আচ্ছা, ব্যায়াম শক্তি সামর্থ্য বৃদ্ধি করে। বিভিন্ন গবেষণায় প্রমাণ হয়েছে যে শারীরিকভাবে সুস্থ ব্যক্তির মহাশক্তি এবং কাজ করার ক্ষমতা অসুস্থ ব্যক্তি হতে অনেক বেশি। ব্যায়াম মানব জীবনের শক্তি ও সামর্থ্য বৃদ্ধিতে নিয়ামক হিসাবে কাজ করে। আচ্ছা, হৃদযন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি। আচ্ছা, বিভিন্ন গবেষণা করে এটাও প্রমাণ হয়েছে যে শারীরিকভাবে সুস্থ ব্যক্তির সহ্য শক্তি ও কাজ করার ক্ষমতা অসুস্থ ব্যক্তি চাইতে অনেক বেশি। আচ্ছা, তারপরে কি, খাদ্য পরিপাকে সহায়তা করে। আচ্ছা, শারীরিক পরিশ্রমের মাধ্যমে খাদ্যটা কি হয়, পরিপাক হয়। তোমাদের শরীরে যে খাদ্য গ্রহণ করলাম সেটা যে হজম শক্তি, এটাও কিন্তু ব্যায়ামের মাধ্যমে তোমাকে সহায়তা করে। ব্যায়ামে তোমাকে সহায়তা করে। ওজন নিয়ন্ত্রণ, তোমার একটা সময় এসে তোমার কিন্তু শরীরকে তুমি আর কিন্তু কন্ট্রোল করতে পারো না, বয়সের সাথে সাথে তোমার ওজনটাও কিন্তু বাড়তে থাকে। সেই ওজনকে তোমার নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই শারীরিক ব্যায়াম বা কসরত দরকার। রোগ নিয়ন্ত্রণ, শরীরের যে বিভিন্ন রোগ, সে রোগ কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি ব্যায়ামের মাধ্যমে বা শারীরিক কসরতের মাধ্যমে। আচ্ছা, মেদ কমানো, শরীরের যে অতিরিক্ত মেদ বা চর্বি, এটাও কিন্তু ব্যায়ামের মাধ্যমে আমরা কমাতে পারি। খাদ্যের অংশবিশেষ দেহে সঞ্চিত হয়ে থাকার নামই হচ্ছে মেদ। শরীরের যে আমাদের যে খাদ্য আমরা গ্রহণ করি তার অতিরিক্ত যে অংশটা শরীরে থাকে সেটাই হচ্ছে মেদ বা চর্বি। এই মেদ বা চর্বি আমাদের শরীর থেকে ধ্বংস করার জন্য আমাদের অবশ্যই ব্যায়ামের সহযোগিতা নেওয়া উচিত বা ব্যায়াম করা উচিত কম বেশি সবার। আচ্ছা, তারপর হচ্ছে মনের সুস্থতা, এটা একটা বিশাল ব্যাপার। শরীর ও মন অত্যন্ত নিবিড় ভাবে সম্পর্কযুক্ত। ঠিক আছে, শারীরিক সুস্থতা না থাকলে মন কখনো সুস্থ থাকবে না। মন সুস্থ থাকার জন্য শারীরিক সুস্থতার দরকার আছে। ব্যায়ামের মাধ্যমে আমরা শারীরিক সুস্থতা আনতে পারি। পরিশেষে উল্লেখিত আলোচনা প্রেক্ষিতে আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি যে মানুষকে সুস্থ স্বাভাবিক বেঁচে থাকার জন্য ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। তাহলে কি হচ্ছে, শরীরকে সুস্থ স্বাভাবিক রাখা, দেহকে কর্মক্ষম রাখা, যৌবন ও সৌন্দর্য ধরে রাখা। ব্যায়াম শক্তি সামর্থ্য বৃদ্ধি করে, হৃদযন্ত্রের কর্মক্ষমতা বৃদ্ধি করে, খাদ্য পরিপাককে সহায়তা করে, ওজনটা নিয়ন্ত্রণে রাখে, রোগ নিয়ন্ত্রণ করে, মেদ কমায়, মনের সুস্থতা বজায় রাখে। আচ্ছা, আমরা এখানে দেখো আরেকটা জিনিস আজকে পড়বো, সময়ের গুরুত্ব। মানুষের জীবনে কিন্তু সময়ের গুরুত্ব অনেক বেশি। একটা কথা আছে, টাইম এন্ড টাইম ওয়েটস ফর নান। সময় এবং স্রোত এই দুটা কোনোদিনও কারোর জন্য অপেক্ষা করে না। প্রতিটা মুহূর্তে মানুষের সময় চলে যাচ্ছে আমাদের দিন থেকে। একটা দিন যাচ্ছে আমাদের জীবন থেকে, একটা দিনের সময় চলে যাচ্ছে, যে সময় কখনো ফিরাতে পারবো না আমরা। আচ্ছা, সাধারণত ভাবে যে কোনো কাজ সুচারুরূপে সম্পন্ন করার জন্য একটা সুপরিকল্পিত কর্মসূচি প্রয়োজন। আচ্ছা, আর এই কর্মসূচি সময় ব্যবস্থাপনার সাথে জড়িত। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সময় ব্যবস্থাপনা গুরুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে
অর্জনের জন্য সম্পাদিত কার্যগুলির বিবরণ দেওয়া হয় এবং কার্যগুলির সম্পাদনের জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ করা হয়, তাকে সময় ব্যবস্থাপনা বলে। আচ্ছা, দেখো গুরুত্ব। সময় ব্যবস্থাপনার গুরুত্ব। আচ্ছা, সুনির্দিষ্ট সময়ে কার্যক্রম আরম্ভ। সময়ের গুরুত্বটা কি দেখো, যে সময় ব্যবস্থাপনার সাহায্যে একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠানের কার্যক্রমটা আমরা আরম্ভ করব। সুনির্দিষ্ট সময়ে কার্যক্রমটা শুরু করা, সুনির্দিষ্ট সময়ে কার্যক্রমটা সমাপ্ত করা। যে কোনো কাজ সুষ্ঠুভাবে সঠিক সময়ে সুনির্দিষ্ট সময়ে কার্যটা আমার শুরু করতে হবে, সমাপ্ত ঘোষণা করতে হবে। কার্যক্রম প্রস্তুতির সময়। আচ্ছা, সময় ব্যবস্থাপনা সম্পর্কে অর্থাৎ কাজ শুরু নির্ধারিত সময় জানা থাকলে কর্মচারীরা কার্যক্রম শুরু করার পূর্বে কাজের জন্য প্রস্তুতি গ্রহণের সুযোগ সময় পান। এতে অযথা সময়ের শক্তির অপচয় হয় না। তাহলে কার্যক্রম প্রস্তুতির জন্য সময় পাই আমরা যদি সময়ের গুরুত্ব অনুযায়ী সঠিক সময়ে যদি আমরা কাজটা শুরু করতে পারি, তাহলে আমরা কি করতে পারি, কার্যক্রম প্রস্তুতিতে আমরা সময় পাই। আচ্ছা, সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পূর্ণ করা যায়। আচ্ছা, সময় ব্যবস্থাপনার মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠান সময় তালিকা প্রণয়ন করা হলে তাদের কর্মচারীদের সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করা সহজ হয়ে থাকে। পেশাগত দক্ষতা বৃদ্ধি। যে কাজে যে কর্মী দক্ষ, সে কাজে দায়িত্ব তার উপর ন্যস্ত করলে তাতে পেশাগত দক্ষতা কি হয়, বৃদ্ধি পায়। আচ্ছা, এতে কর্মীর ক্ষমতা ও যোগ্যতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়। প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষা করা সহজ হয়। সময় ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনার শৃঙ্খলা রক্ষা করা সহজ হয়। অর্থাৎ প্রতিষ্ঠান পরিচালনায় সময় তালিকা শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহায়তা করে থাকে। কর্মভার বন্টনের ভারসাম্য রক্ষা। কাজের গুরুত্ব, জটিলতা, দৈর্ঘ্য অনুযায়ী কাজের উপর সময় ও কর্মচারীদের মধ্যে কর্মভার বন্টনে ভারসাম্যটা কি হয়, রক্ষা হয়। মানগত অগ্রগতি। সময়টা যদি আমরা নির্দিষ্টভাবে বেঁধে দিতে পারি, তাহলে এটা মানগত অগ্রগতি হয়, ফাঁকি দেওয়ারও সুযোগ থাকে না। তাহলে কি হচ্ছে, যে আমাদের সময় ব্যবস্থাপনার গুরুত্বগুলো কি, সুনির্দিষ্ট সময়ে কার্যক্রম আরম্ভ করা, সুনির্দিষ্ট সময়ে কার্যক্রম শেষ করা। কার্যক্রম প্রস্তুতির আমরা প্রচুর সময় পাই। সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পূর্ণ করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা করা সহজ হয়, সারা বছর কর্মব্যস্ততা থাকে, কর্মভার বন্টনের ভারসাম্য রক্ষা, মানগত অগ্রগতি, ফাঁকি দেওয়ার ক্ষেত্রে কোনো সময় সুযোগ থাকে না। কারণ আমরা যদি সময়ের কাজগুলো বিভিন্নভাবে বন্টন করে থাকি, তাহলে সেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকে না। আজকে আমি এখানে আমার ক্লাস শেষ করলাম, পরবর্তীতে তোমাদের ক্লাস শুরু।